সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং টিএম ফিশে পরিবারের সঙ্গে শান্তি থাকার জন্য আপনাকে প্রাণ অভিনন্দন জানাই। এবং আমাদের এই পথ চলার মধ্যে যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ব্যাপী সংযুক্ত আছেন, এই পরিবার সদস্য হিসেবে আছেন, তার মধ্যে আমার পাশে যারা আছেন তার মধ্যে আরিফ ভাই, শ্রদ্ধা আরিফ ভাই আছেন। উনি একটি বড় প্রজেক্টের ওনার। তার সঙ্গে ওনার আপনাদের পরিচয়গুলি হামিম। আমার নাম আরিফ। আমি মোহাম্মদ মিজানুর রহমান। তো আপনাদের আমি এই প্রজেক্ট সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিই যে মানুষের শখ থেকে আসলে বড় প্রজেক্ট কিভাবে তৈরি হয়, সেটা ইতিহাসটা আমি আরিফ ভাইয়ের কাছে শুনবো। এবং আমি যত জানি যে শখ থেকে ওনার এটা প্রাথমিক সৃষ্টি, তো সেই সম্পর্কে আরিফ ভাই আপনার শুরুটা থেকে যদি বলেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ বলছি। আমার শুরুটা আসলে এক কথা বলা যায়, উত্থানের গল্প থাকে, ব্যর্থতার কোনো গল্প থাকে না। হয়তোবা আমি যদি ব্যর্থ হতাম তাহলে ভাইয়েরা টিএম আমার কাছে আসতো না। চলো আসতাম। আসতেন কি? কারণ ব্যর্থতার গ্লানি কেউ নিতে চায় না, বা যারা ব্যর্থ হয় তাদের পাশে থাকে না। সব সময় থাকে হলে যারা উত্থান, যারা উদীয়মান ভাবে উঠে যাচ্ছে, এদেরকে হলে সবাই ফোকাস করে থাকে, বা এদেরকে দ্বারা অনুপ্রেরণা হয়ে যেন আরেকজন হলো পথ চলা শুরু করে। হয়তোবা আমিও কারো আইডিয়া ছিল, কারণ আমি শুরুটা করছি, আমাদের ব্যবসাটা ছিল অন্য প্রজেক্ট থেকে। এখানে শখের বসে বলা যায়, দেখি এর মধ্যে কি আছে, এভাবেই চলে আসা। আমি যতদূর জানলাম যে আপনি বড়শিতে মাছ ধরতে যেতে, সেইখান থেকে আপনার এই পুকুর প্রজেক্ট শুরু। হ্যাঁ, আমি অনেক মাছ শিকারি করছি। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের একটা জিনিস বলি, শখের মাছ চাষ যেটা আমরা বলে থাকি, একুয়াকালচার বলে থাকছি, সেটা হতে পন্ড হতে পারে, সেটা ট্যাঙ্ক হতে পারে, সেটা বায়োফ্লক, যাই বলেন না কেন। আমি যে প্রজেক্টের মধ্যে আছি সেই প্রজেক্টে আধুনিকতার যে সকল প্রযুক্তি, বিশেষ করে মাছ চাষের জন্য আমরা যেটা বলি হাই ডেন্সিটিতে কালচার করতে গেলে যে প্রযুক্তিগুলো লাগে, যেমন ধরুন অ্যারেটল লাগে, তারপর হচ্ছে পানিতে চেক করা, এবং তার সঙ্গে একটি সুন্দর একটা চার্ট, দৈনিক কর্ম যে পরিকল্পনা, সেটা ওনার আমি প্রজেক্টে এসে পেয়েছি। তার হয়তো বা হবে। এবং আরিফের কাছে প্রশ্ন করবো যে আপনার এই প্রজেক্টে বর্তমানে যে সকল মাছের প্রজাতি আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলি কি কি ফেস করছেন? সবচেয়ে বেশি সমস্যা যেটা করে হলো, সেটা হলো অক্সিজেন ফল্ট করে। এটাই আমার কাছে বেশি সমস্যা। ধন্যবাদ আপনাকে। আমি এই সম্পর্কে একটু বলে দিই, সেটা হচ্ছে বর্তমানে যে টেম্পারেচার ফ্লাকচুয়েশন, ওয়েদারের যে চেঞ্জ, তার কারণে যে জিনিসটা হচ্ছে রাতের বেলা দেখা যায় কি আগে যেমন দিনের বেলা গরম থাকলে রাতের বেলা ঠান্ডা থাকে, এখন সেটা আর হচ্ছে না। পরে পানি কিন্তু টেম্পারেচারটা হারাচ্ছে না, এবং দিনের মধ্যভাগ থেকে শুরু করে একটা শেষ ভাগ পর্যন্ত তীব্র রোদটা থাকে। যদি আপনার সূর্যালো তেমন না থাকলেও কিন্তু পানিটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, কারণ পানি তাপ ছাড়তে বেশ সময় লাগে। সেই জন্য আমি আপনাকে যেমন পরামর্শ দিচ্ছি যে আপনি অ্যারেটর, কিন্তু যাদের অ্যারেটর নেই তারা এটা একটা মেজর প্রশ্ন। অবশ্যই প্রশ্ন এটা। আমি না ভাই, আমার সামর্থ্য আছে, বা যেভাবে হোক আমি অ্যারেঞ্জ করছি। বিষয়টা হচ্ছে যদি আমরা অ্যারেটর যদি না থাকে, তাহলে আমরা যেটা বলে থাকি যে আপনি পানিটাকে বাড়ানোর চেষ্টা করি, বাড়ানো বা কচুরি পানা, কচুরি পানা, এগুলো দিয়ে মেন কথা পানিটারে একটা টেম্পারেচারে, নির্দিষ্ট টেম্পারেচারে রাখার জন্য। ধন্যবাদ। আরিফ ভাইয়ের সঙ্গে আমি যে কথাটা বলবো যে আপনার সঙ্গে যারা আছেন, আমার আপনার বন্ধু, সব হ্যাঁ বন্ধু, এবং হলো এটা সব পার্টনার, সব আমরা বন্ধুরাই। আমরা কিন্তু বাইরে কাউরে নিই নাই, সব আমরা নিজের এই মানে একই এলাকার, এই যে কর্মজীবী থেকে আমি বাহির, দেশের বাহির থেকে পড়াশোনা শুরু করে একজন চাকরিজীবী আছে, তাহলে সমন্বয় একজনের কিন্তু পেশা আছে, কিন্তু সেগুলো থেকে আমরা মুভ করছি, ফোকাস করছি। ভাই আপনাদের সঙ্গে আমার যে কথাটা, আপনারা আপনাদের প্রজেক্ট নিয়ে কতটুকু আশাবাদী? আমরা অনেক আশা নিয়েই এই প্রজেক্টটা আমরা করেছি, আর আমরা অনেক বেশি আশাবাদী যে এবার আমরা একটু আধুনিক অনেক কিছু করছি আমরা। এজন্য আমরা অনেক বেশি আশাবাদী যে এবার আমরা এখান থেকে সাকসেস হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এর আগে কি এটা কি আপনাদের ফার্স্ট কালচার না এর আগে? জি, এটা আমাদের ফার্স্ট কাছে, এটা আমাদের সেকেন্ড বছর। সেকেন্ড টাইম। জি। গত বছর কেমন প্রফিট? গত বছর প্রথম বছরে আমাদের একটু হয়েছে কিছু সমস্যার কারণে, বাইরে পাটটা বিয়া যায়, বাইরের ছোট মাছগুলা কিছু ঢোকার কারণে আমাদের বাইরে পানি ঢুকছে। সেটার জন্য আপনাদের চারপাশে দেখলাম ফেন্সিং। জি, এবার মানে পূর্ব থেকে মানে আমরা গত বছরের পূর্ব প্রস্তুতি হিসেবে এইটা আমরা এবার করে নিচ্ছি, যে বর্ষার পানি যেন বাইরের পানিটা যেন ভিতরে না আসে। ধন্যবাদ আপনাদেরকে। তো আমি ওনাদের প্রজেক্টে আসার পর আমি যে ওয়াটার প্যারামিটার নিলাম, সেখানে দেখলাম আমাদের পুকুরে প্রচুর পরিমাণে জু প্লান্টন আছে, যেটা কিনা মাছের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে।
এবং ফাইটোনের কিছুটা অভাব আছে, যেটা কারণে টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা আসলে টেম্পারেচার ফ্লাকচুয়েশনের কারণে ফাইটোনগুলো মারা যেতে পারে, অন্য কারণে মারা যেতে পারে। তো সেই সব বিষয় নিয়ে মাছ চাষের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি নিয়ে সমাধান নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো, এবং এটা ধারাবাহিকভাবে চলবে। তো তার সঙ্গে আমি আরেকটা জিনিস যুক্ত করবো, যে আপনারা কি মনে করেন বাংলাদেশের মাছ চাষিরা যে এভাবে চাষ করে এবং এক একটা কোম্পানি এসে এক একটা অফার করে থাকে, অনেকে বলে থাকে বিনা খাদ্যে মাছ চাষ, আদৌ কি এটা সম্ভব? অসম্ভব অসম্ভব। আসলে বিভিন্ন কোম্পানিগুলো যে বিনা খাদ্যে মাছ চাষ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই এটা সম্ভব নয়। এবং আমরা এবারে দেখলাম যে এবারে আমাদের প্রথম গুলশা ছাড়ছি। তো এতেও অনেকে বলছে যে গুলশাতে কোনো খাবার প্রয়োজন হয় না, কিন্তু আসলে খাদ্য ছাড়া কোনোভাবেই মাছ চাষ করা সম্ভব নয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যখন একটা প্রজাতির কথা বললেন, তাই সেক্ষেত্রে আমরা আমাদের টিএমএ গ্রাউন্ড ফিশারিজে যে একটা রিসার্চ, সেটা আমি আপনাকে বলে দিই, তাহলে আপনি হয়তো এটা বুঝতে পারবেন। আসলে অনেকে বলে কি বিনা চাষে, অনেক লোক বলে যে গম চাষ যেমন হচ্ছে, মিক্সড পুকুরে আমরা বেনিফিশিয়াল, অর্থাৎ আমরা যেটা বলে থাকি বিনা আবাদে যেটা চাষ, আপনি যে কার্প জাতীয় মাছ করেন তার যে অ্যাবস্ট্রাক্ট খাবার দিয়ে আমরা ট্যাংরা, গুলশা পদ্মা করে থাকি। এটা হচ্ছে তলস নতুন পুকুরের জন্য। এবং যদি সেটা পুকুরটা সংস্কার করা থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনারা এটা বিনামূল্যে করতে পারেন, অর্থাৎ রুই কাতলার খাবার দিয়ে আপনি এটা করতে পারবেন। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে চলে আসছে, যে আমি বেশ কিছুদিন ধরে একটা ভিডিও প্রতিবাদ শুরু আমি বলেছিলাম যে বিনা খাদ্যে কখনোই মাছ চাষ করা সম্ভব না, সেটা হোক প্রাকৃতিক হোক সম্পূরক। এটাই হচ্ছে মোট কথা, যে খাবার ছাড়া রাখে দেওয়া যাবে না। এবং আমি বললাম আপনি রুই কাতলে যে খাবারটা দিচ্ছেন তার অ্যাবস্ট্রাক্ট দিয়ে চলছে, সুতরাং সে কিন্তু খাদ্য ছাড়া হচ্ছে না। এটাই হচ্ছে সামনে। হ্যাঁ, এটাই খাদ্য ছাড়া অসম্ভব। কারণ মেন বিষয়টা কি, অনেকেই মুখরোচক অনেক কিছুই বিজ্ঞাপন দেখে যায়। যে অনেক সময় যে চকচক খুলে যে সোনা হয় না, যে সোনাকে জাস্টিফাই করতে হলে আপনাকে হলো কষ্টি পাথর বা জুয়েলার্স এর দোকানে যে আপনাকে পরীক্ষা করতে হবে। জি। আর যারা এই ধরনের কথা বলে, আসলে তারা কতটুকু এই মাছ সম্পর্কের সাথে জড়িত এটা আমি জানি না। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর একটা ছোট্ট প্রশ্ন দিয়ে ওনাদের কাছ থেকে আমি এই পর্বের জন্য বিদায় নিব, সেটা হচ্ছে এই প্রজেক্ট যদি সফল হয়, আপনাদের এর পরবর্তী আর কি কি প্রজেক্ট নিয়ে আপনাদের পরিকল্পনা আছে? আসলে আমাদের আমাদের যে এই প্রজেক্ট নিয়ে আমরা এবার অত্যন্ত আশাবাদী। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা যে পদ্ধতিতে মাছ চাষ করছি, আমি বিশেষ করে ধন্যবাদ দেব আমার এই ছোট্টবেলার যে বন্ধুটা আরিফ। আসলে কখনো মানে বুঝতে পারি নাই যে এর মাথার মধ্যে এত কিছু আছে, আর কখনো কখনো মানে কি ফাজলামো করতাম। কিন্তু আজকে ডাক্তার সাহেব আসার পরে এই আমার ধারণাটা সম্পূর্ণটাই পাল্টে গেছে আর কি। মানে আরিফ যেভাবে মাছ চাষ করতেছে, ডাক্তার সাহেব আসার পরে সেই জিনিসটা পুরোটাই, মানে যে কথাগুলো বলছে ওর সঙ্গে পুরোটাই মিলে গেছে। তো এই জন্য আমার খুবই ভালো লাগছে। এবং আজকে আমরা কিছু মাছ দেখছি, ওয়েট করছি। আমরা আশাবাদ, মানে আশা করা যায় যে 100% সফল হবো আর কি। ধন্যবাদ, ইনশাল্লাহ আপনারা সফল হন সেই কামনাই করি। এবং সুপ্রিয় দর্শক, এই সময় একটা জিনিস বলে দিই, তিনটে জিনিস আপনারা দেখেন। এক হচ্ছে শখ, দুই হচ্ছে ইচ্ছা, তিন হচ্ছে একটু বন্ধুত্ব সম্পর্ক। এই তিনজন বন্ধু, আমি যতদূর জানলাম যে বাল্যকালের বন্ধু, আরেকজন আছে, সে জয়েন করে। উনি যখন আরো একজন আছে, আমরা অত্যন্ত দুঃখিত ওনাকে আমরা আমাদের মাঝে পাইনি, হয়তো ভবিষ্যৎ পাবো। তো এই শখ, ইচ্ছা এবং প্রচেষ্টা, এবং আমার পাশে যে নিয়ে আছেন আরিফ ভাই, উনি হয়তো বা বেশ খাটারি করেছেন। যে পরামর্শ আমরা দিয়ে থাকি যে আপনারা মাছ চাষ করতে চান, যাই আবাদ করতে চান, তার সম্পর্কে একটি প্রশিক্ষণ নিন, অথবা সেই সম্পর্কে স্টাডি করে তারপর আপনি কাজ করুন। আমি এসে আমি যদিও আমি মাছ চাষের সম্পর্কে আপনাদের বিভিন্ন প্রতিদিন দিই, এবং প্রতিদিন করতে গেলে আমাকেও অনেক স্টাডি করতে হয়, এবং আমার ফিশারিজ জীবনে যে সকল শিক্ষা আমি পেয়েছি, তার মধ্যে আরিফ ভাইয়ের মধ্যে দেখলাম যে উনি কিন্তু ইউটিউব বলেন, গুগল বলেন, বা যেখানে যে সোর্স পেয়েছেন সবগুলো স্টাডি করেছেন। তো আলহামদুলিল্লাহ আমি খুব আশাবাদী যে ওনার প্রজেক্টে কোনো বড় ধরনের বিপর্যয় দেখা যাবে না, যেটা কিনা কোনো বিপর্যয় গল্প, বিফলের গল্প আমরা পাবো। তবে এই কথা একটু বলে দিই, সফলতার গল্প শুনে যেমন আমরা থাকি, ব্যর্থতার গল্পের দায়ভার নিতে আমরা রাজি আছি। এবং সেই সূত্র ধরে টিম ফিশারদের পক্ষ থেকে আমি আশরাফ আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।